নমস্কার। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি তার সংক্ষেপে আলোচনা করো। শিখন বা লার্নিং, পরিণমন বা ম্যাচুরেশন। শিখন ও পরিণমনের মধ্যে কিন্তু একটি গভীর সম্পর্ক বর্তমান। শিখন কি? আমরা যাবতীয় যা কিছু শিখি সেটাই হচ্ছে শিখন। আর পরিণমন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেটি একাকী আমাদের মধ্যে ঘটে থাকে। পরিণমন না ঘটলে কিন্তু শিখন হবে না। পরিণমনের উপর মানে পরিণমন কেমন হচ্ছে, পরিণমন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তার উপরে নির্ভর করে কিন্তু শিখন হয়। পরিণমন যদি আমাদের সময় মতো এবং ভালো হয়, তাহলে শিখনও কিন্তু আমাদের ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে চলুন আমরা শিখন ও পরিণমনের সম্পর্ক জেনে নিই। 1 নাম্বার, বিকাশমূলক প্রক্রিয়া। শিখন এবং পরিণমন এই দুটি বিকাশমূলক প্রক্রিয়া, যার ফলে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই দুই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল, তবে এদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখা দেয়। দেখুন, পরিণমন কি? পরিণমন মানে আমাদের শারীরিক গঠন, দেহ, মাংসপেশি সব কিছু শক্তি অর্জন করা বা তার পরিণমন ঘটা। পরিণমন যদি, ধরুন কথার কথা, জিভের পরিণমন যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু একটি শিশু বা আমরা সবাই কিন্তু ঠিকঠাক কথা বলতে পারবো। কিন্তু জিভের পরিণমন যদি না হয়, তাহলে কিন্তু দেখবেন অনেক শিশু আছে আমাদের মধ্যে যারা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলেও সে কথা বলতে পারে না, বা তার কথা বলতে অনেক সময় লাগে। ঠিক একই রকমভাবে যদি আমাদের পায়ের পরিণমন না ঘটে ঠিক সময়ে, তাহলে আমরা হাঁটতে পারবো না। হাঁটামূলক বা পা দিয়ে যে ধরনের কাজগুলো আমরা করি, তাহলে কিন্তু সেই ধরনের কাজগুলো করতে পারবো না, বা শিখন আমাদের সেই ধরনের শিখন কিন্তু আমাদের হবে না। ঠিক একই রকমভাবে মস্তিষ্ক বা ব্রেন ডেভেলপমেন্ট যদি সময় মতো না হয়, তাহলে কিন্তু আমাদের শিখনও কিন্তু ভালো হবে না। যার ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেনের পরিণমন সঠিক সময় এবং ভালো হয়, তার কিন্তু জ্ঞান বুদ্ধি কিন্তু বেশি থাকে। তাহলে দেখুন, শিখন ও পরিণমনের মধ্যে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান। এবার 2 নাম্বার পয়েন্টে চলে যাই। পরিণমন শিখনকে পরিণমন শিখনকে সম্ভব করে। এই যে যেটা আলোচনা করছিলাম, ব্যক্তির কোন বিষয় শিখন হতে হলে তার নির্দিষ্ট স্তরে পরিণমন হওয়া প্রয়োজন, অর্থাৎ ব্যক্তির পরিণমনের উপর নির্ভর করে ব্যক্তির কতটা শিখন হবে। কথার কথা, ধরুন ছোট্ট শিশুদের যখন আমরা প্রথম পড়ানো শেখাই, তখন কিন্তু আমরা প্রথমে 1 2 শেখাই, তারপর অন্য ক্লাসে গেলে বা একটু বয়স বৃদ্ধি হলে তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করাই। আস্তে আস্তে এমন সময় হয় যখন তাকে সরল অঙ্ক, তারপর সূত্র দিয়ে অঙ্ক করাই আস্তে আস্তে। উল্টোটা যদি আমরা করি তাহলে কি সম্ভব? যেমন প্রথমেই যদি আমরা বীজগণিতের অঙ্ক ছোট্ট ছোট্ট ক্লাস 1 2 ছেলে মেয়েকে যদি আমরা করতে দিই, শিক্ষার্থীদের দিই, সে কি করতে পারবে? করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ সেই সময়ে সেই ক্লাস 1 2 শিশুদের পরিণমনটি কিন্তু এখনো পর্যন্ত সেই সূত্র খাটিয়ে অঙ্ক করার মতো হয়নি। সে শুধু সরলভাবে 1 2 লিখতে পারবে বা সরল যোগ বিয়োগ পারবে। আপনারা যদি চেষ্টা করেন, যদি মনে 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 করেন আমরা যেটা শেখাবো সেটাই শিখবে, সম্ভব নয়। ওরা নিজের বুদ্ধি খাটিয়ে আলাদাভাবে সূত্র খাটিয়ে ওরা করতে পারবে না, কারণ সেই সময় তার পরিণমন ঘটেনি। সেই জন্য পরিণমন স্তরের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা শিশুদের শিক্ষা সম্ভাবনা তৈরি করি। ক্লাস 1-এ কী পড়াবো, ক্লাস 2-তে কী পড়াবো, 3-তে 4, এইভাবে আস্তে আস্তে সময় ভিত্তিক হলে হলে আস্তে আস্তে হতে হতে আমরা কিন্তু শিশুদের সহজ থেকে কঠিন শিক্ষার দিকে নিয়ে যাই। আপনাদের হয়তো মনে হতে পারে, যখন এখন আপনারা এই টপিকগুলো পড়ছেন, এই টপিকগুলো কিন্তু আপনাদের কঠিন মনে হতে পারে, বা ধরুন ক্লাস 7 8-এ যখন আপনারা ছিলেন সেই বিষয়গুলো আপনাদের কি কঠিন মনে হয়েছে, কিন্তু এখন 11 12 বা বিএ ক্লাসে এসে আপনাদের কি মনে হচ্ছে, কি ভুলগুলো করে গেছিলাম সেই সময়। খুব ইজি বিষয়গুলো আমরা ভুল করে এসেছি, সেই জন্য নাম্বার কম পেয়েছি। এটা এখন মনে হওয়ার কারণ কি? এখনকার যে পরিণমন, সেটি কিন্তু আগের পরিণমনের থেকে কিন্তু বেশি। সেই জন্য আমাদের মনে হয় যে এরকম
আগের ক্লাসে ফালতু ফালতু ভুলগুলো করে মিছামিছি আমাদের নাম্বারগুলো কম নিয়ে এসেছি। এটা কিন্তু পরিণমনের জন্য আমাদের চিন্তাভাবনা আসছে। নিজের ক্লাসের পড়াশোনা কঠিন মনে হয়, কিন্তু নিচু ক্লাসের পড়াগুলো খুব সোজা মনে হয়, এটা পরিণমনের জন্য। কিন্তু আবার দেখবেন উঁচু ক্লাসের পড়াগুলো, আপনারা যে ক্লাসে আছেন উঁচু ক্লাসের পড়াগুলো কিন্তু কঠিন মনে হয়। এটা পরিণমন না ঘটার কারণেই হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, পরিণমন শিখন পারদর্শিতার সীমা নির্ধারণ করে। যেটা বলছিলাম, একজন শিক্ষার্থী শিখন দক্ষতা বা পারদর্শিতার সীমা নির্ধারণ হয় তার পরিণমনের উপরে, অর্থাৎ ব্যক্তির পরিণমনই ঠিক করে দেয় ব্যক্তি কতটা শিখতে পারবে বা কতটা পারদর্শিতা অর্জন করতে পারবে। যেটা এখনই আলোচনা করলাম, এটাই কিন্তু তার সারমর্ম। 4 নম্বর পয়েন্ট, শিখনের কার্যকারিতা পরিণমন নির্ভর। ব্যক্তির শিখন কতটা কার্যকরী হবে তা নির্ভর করে ব্যক্তির পরিণমনের উপর। অর্থাৎ ব্যক্তি কোনো বিষয়ে শিখন অর্জনের পর সেটি যে কতটা কার্যকরীভাবে কাজে লাগাতে পারবে তা ব্যক্তির পরিণমনগত পরিবর্তনের উপর নির্ভর করে। 5 নাম্বার, আচরণ উন্নয়ন। ব্যক্তির আচরণের পরিবর্তন বা উন্নয়ন ব্যক্তির শিখন এবং পরিণমনের উভয়ের উপর নির্ভর করে। কারণ পরিণমন দেখবেন ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলে ফেলে, সেগুলো কিন্তু আমরা যদি মনে ধরে নেই তাহলে কিন্তু খারাপ হবে। কারণ সে ছোট ছোট শিশুগুলো কি কথা বলছে না বলছে সে তো বুঝতে পারছে না, কাকে কি কথা বলা উচিত না উচিত। সে যা শিখছে যা দেখছে তাই ভাবছে সে সেটা বলা যায়। কিন্তু আস্তে আস্তে দেখবেন যত আমরা বড় হব, উন্নত হব, যত আমরা শিখব, যত আমাদের পরিণমন ঘটবে, দেখবেন আমাদের আচরণের মধ্যেও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন দেখা দেয়। 6 নাম্বার, কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়র মধ্যে সমন্বয়। পরিণমন যেখানে স্বাভাবিকভাবে কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে সমন্বয় ঘটাতে পারে না তা শিখনের মাধ্যমে ত্বরান্বিত করা যায়। 7 নাম্বার, পারস্পরিক নির্ভরশীলতা। শিখন ও পরিণমনের অন্যতম বৈশিষ্ট্য হল উভয়ের উপর নির্ভরশীল। শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল পরিণমন। যথাযথ পরিণমন ছাড়া শিখন অসম্ভব। পরিণমন প্রক্রিয়াটি শিখনের সীমারেখা নির্ধারণ করে। আবার অনেক ক্ষেত্রে শিখন ও পরিণমনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এই যে শিখন পরিণমন ক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে কী করে? আমরা বিভিন্নভাবে আমাদের পরিণমনকে বাড়াতে পারি। প্র্যাকটিসের মাধ্যমে আমরা শারীরিক গঠনের পরিবর্তন যদি করতে চাই তাহলে শিখনের মাধ্যমে, বডি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা যদি ভালো মতো জানি যে আমাদের শারীরিক গঠনকে আরও যদি মজবুত করতে হয় তাহলে আমরা কিভাবে মজবুত করতে পারবো। দেখবেন অনেকেই কসরত করে বিভিন্নভাবে নিয়ম মেনে, সেটা কিন্তু শিখনের মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের শরীরকে আমরা কিন্তু আরও কঠোর পরিশ্রমী করে তুলতে পারি শিখনের মাধ্যমে, বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। 8 নাম্বার, পরিণমন নির্ধারণ করে শিখন সীমারেখা। মনোবিদরা পরীক্ষা নিরীক্ষায় দেখেছেন উপযুক্ত পরিণমন ঘটলেই শিশুর বিশেষ বিশেষ শিখন সম্ভব হয়। শারীরিক পরিবর্তন, বিশেষ করে নার্ভতন্ত্রের বৃদ্ধি ও বিকাশ নির্ধারিত করে শিশু কী শিখতে পারবে এবং কতখানি শিখতে পারবে। এই যে ক্লাস 1, 2, 3, 4 যে আলোচনাটা করছিলাম যে কোন বয়সে শিশুরা যোগ বিয়োগ শিখবে, কোন ভাগ শিখবে, বীজগণিতের অঙ্ক করবে, পাটিগণিতের অঙ্ক করবে, ব্রেন খাটিয়ে, সূত্র খাটিয়ে, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা সম্ভব হয়। যদি আমরা 18-19 বছরের ছেলেমেয়েদের যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা যদি ক্লাস 1, 2 শিক্ষার্থীদের করাই তাহলে কিন্তু তারা পারবে না। আবার ঠিক উল্টোটাও হবে, আমরা যদি 18-19 বছরের ছেলেমেয়েদের যদি এখন যোগ বিয়োগ করতে শেখাই তাহলে কিন্তু সেটাও অতটা কার্যকরী হবে না। হ্যাঁ, হতে পারে তার শিখন সম্পন্ন হয়নি, সেজন্য আবার শিখতে হচ্ছে তাকে ভালো করে, কিন্তু যে জানে তাকে যদি আমরা যোগ বিয়োগ করাই সেটি কিন্তু উপযুক্ত হবে না। সেজন্য পরিণমনের উপরে নির্ভর করেই কিন্তু শিশুদের জন্য শিখন ব্যবস্থা করতে হবে বা করা হয়। এই নোটটি আমরা এখানে শেষ করছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটি লাইক করছেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।